নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দেনার দায়ে স্ত্রী ও মেয়েকে মেরে আত্মঘাতী ব্যক্তি চন্দননগরে। কোন্নগরে নিখোঁজ কিশোরীর খোঁজে এলাকায় পুলিশ কুকুর। আসছে বিস্তারিত খবরে। স্ত্রী কন্যাকে মেরে আত্মঘাতী স্বামী, চন্দননগর গড়ের ধার কলুপুকুর এলাকার ঘটনা। দেনার দায়ে এই সিদ্ধান্ত বলেই পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বুধবার চন্দননগরে স্ত্রী কন্যাকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ। সোমবার হরিয়ানার পঞ্চকুলায় দেনার দায়ে আত্মঘাতী হয়েছিলেন একই পরিবারের 7 জন। চন্দননগরের ঘটনাতেও দেনাই কারণ বলে মনে করছেন চন্দননগর কমিশনারেটের কর্তারা। বুধবার গভীর রাতেই চন্দননগর গড়ের ধার কলুপুকুরের বাড়ি থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতেরা হলেন বছর 64 বাবলু ঘোষ, তার স্ত্রী বছর 44 প্রতিমা এবং মেয়ে বছর 12 কৌশালী। এসিপি 1 সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান, ঘর থেকে একটি ধাতব রড উদ্ধার হয়েছে। সম্ভবত সেটি দিয়েই বউ মেয়েকে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বাবলু। প্রতিমার দাদা হারাধন বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাত্রি 11:30টার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি সাড়া পাওয়া যাচ্ছে না। তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে 2 জন শুয়ে আছে। তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, তখন দেখে ওই বাড়িতে 2 জন মহিলা, মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে। আর উপরে চিরকোটা একটা জায়গা আছে, সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে, রড জাতীয় কিছুতে নিয়ে নিজে সুইসাইড করেছে, এটা আপাতত পাওয়া যাচ্ছে। আর কারণটা আমরা তদন্ত করে দেখছি, এলাকার লোকে জিজ্ঞাসা হচ্ছে। সেইভাবে এখনো বলার মতো কোনো কারণ পাওয়া যায়নি। ফ্রাস্ট্রেশন না কি কারণ সেটা খুঁজে বার করা হচ্ছে। অনেকটা মানে ধার দেনা হয়েছিল, সেই বিষয়টাও দেখা হচ্ছে। আমরা রড জাতীয় একটা জিনিস পেয়েছি, আয়রন রড, সেটা হেফাজতে নেওয়া হয়েছে। আর বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না, আগে ভালো করে তদন্ত করা হবে। স্থানীয় সূত্রে খবর, একটা সময় কাগজের বাক্সের কারখানা ছিল বাবলুর। সেই ব্যবসায় মার খেয়ে বছর কয়েক হারাধনের সঙ্গে মাছের কারবার করেছিলেন। কিন্তু প্রায় 1 যুগ আগে হঠাৎ করেই সাট্টার কারবার শুরু করেন বাবলু। হারাধনের কথায়, সাট্টায় যাওয়াই কাল হলো, না হলে আমার ভগ্নিপতি খুব ভালোই ছিল, সেখানে গিয়েই ধার দেনায় জড়ায় বলে দাবি তার। তারপরে আমার ভগ্নিপতিকে খুঁজতে যাই, তখন দেখি ছাদের উপরে ঠাকুরঘরের সামনে গলায় দড়ি দিয়ে। আমি যেটুকুনি জানি সেটুকুনি বুঝি ওই ধার দেনা হয়ে গিয়েছিল। আমাকে মাঝে অনেক দিন আগে বোন লজ্জায় আমার সঙ্গে বলতে পারবো, আমি সামান্য মাছ বিক্রি করে খাই, টুকিটাকি সাহায্য করতাম। ও এত টাকা দেনা হয়ে গেছে, ও লজ্জায় আমার সঙ্গে আর বলেনি। হ্যাঁ, ওইটাই থেকেই কারণ। ওটা কত বছর ধরে তাও? 10-12 বছর তো বাকি। বাড়িতে চালাতো? বাড়ি কি কাজ? কি কাজ ওটা? প্রথমে লোটো করে দিল, তারপর লোটো বন্ধ হয়ে যাওয়ার পর পুলিশের স্থানীয় সূত্রের খবর, বাবলু জন্ম থেকেই কলুপুকুরের বাসিন্দা। 2015-16 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পান তিনি। একটি ঘরে এসিও লাগিয়েছিলেন। বউ ও 6ষ্ঠ শ্রেণীতে পড়া মেয়েকে নিয়ে সেই বাড়িতেই থাকতেন বাবলু। বাড়িতেই সাট্টার প্যাট চালাতেন। বুধবার বিকেল 5টার পর বাবলুর পরিবারের কাউকেই আর দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। রাতে অনেকেই বাবলুকে খুঁজতে এসে সাড়া না পেয়ে ফিরে যান। রাত 11টার পর স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভাঙা জানালার কাচ দিয়ে উঁকি মারতেই বিছানায় প্রতিমা ও কৌশালীর রক্তাক্ত দেহ দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে সিঁড়িঘরের কাছে বাবলুর ঝুলন্ত দেহ দেখতে পান। পাশের বাড়ির বৃদ্ধা অন্নপূর্ণা দে বলেন, রাতে কিছুই টের পাইনি, সকালে শুনছি 3 জনেই শেষ। আমি কোনো আওয়াজ পাই না। ভদ্রলোক এমনি খারাপ না, উনি ঠান্ডা প্রকৃতির মানুষ। কি কাজ করতো? লোটোর ব্যবসা ছিল। কতদিন ধরে বসবাস এখানে আপনার? একদম তো গায়ে দেয়ালের গায়ে বাড়ি।
আমার বিয়ে হয়েছে 32 বছর, 32 বছর ধরে এদেরকে আমি দেখছি। মনে হয় এই যে কোনো সময় বাড়িতে অশান্তি বা কিছু এরকম? এই ভদ্রলোক খুব নিরীহ। তো কালকে কি শুনতে পেলেন? কালকে আমি কিছু শুনতে পাইনি, আসলে আমরাও ভেতরে ছিলাম, ব্যস্ত, মিস্ত্রি কাজ করছে, তারপরে তো অনেকটা দূর না, রান্নাঘরটা ওই যে লম্বা, আমাদের বাড়িটা না লম্বা। এমনি বাইরে কারোর সাথে ঝামেলা অশান্তি বাড়িতে এসে? আমি তো সেটা বলতে পারবো না, আমাদের সাথে কোনো তা কখন কি শুনলেন এই ঘটনা? আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, তারপরে আজকে সকালে তারপরে শুনলাম। হ্যাঁ, কি শুনলেন? আমি শুনলাম নাকি সেই বাবুরাই নাকি ওদেরকে মেরে দিয়েছে। কাদেরকে? ওই প্রতিমাকে আর প্রতিমার মেয়ে। স্থানীয়দের দাবি, সাট্টার কারবার চালালেও ঠান্ডা স্বভাবের মানুষ ছিলেন বাবলু। ওই পরিবারের সঙ্গে কারোর কোনো সমস্যা ছিল না। দেনায় জড়িয়েই এই পরিণতি বলে মনে করছেন তারা। আমার তো একটু ওইদিকে বাড়ি, ওরা জানতেই পারিনি, এখন জানি। চিনতেন? হ্যাঁ, ওরা তো যাতায়াত করতো আমাদের পাড়া দিয়ে, কারোর সাথে ভালো ব্যবহারই, খারাপ ব্যবহার কারোর সাথে ঝগড়া নেই, ঝাঁটি নেই, কারোর সাথে না না, এরকম কিছু শোনা যায়নি। এদিন বাড়ির কাছে এসেছিলেন মধুসূদন অধিকারী নামে এক ব্যক্তি। বাবলু সাট্টার কারবার আদতে তারই বলে অকপটেই স্বীকার করেন মধুসূদন। তার দাবি, বাবলু তার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নিয়ে মেয়ের জন্য গয়না কিনেছিলেন। 2,25,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা তিনি পেতেন। যদিও অন্যান্যদের কাছে ধার ছিল কিনা তা তিনি জানেন না বলেই দাবি করেন। আমার লোটো কারবার ছিল, ঠিক আছে, লোটো কারবার থেকে ও যখন চলে গেছে তখন আমি দেখভাল করতাম। কারবারটা, সাট্টার কারবারটা আমার না। তখন টাকা পয়সা এ করে আমি বললো আমি কিছু গয়নাকাটি নেবো না, আমি টাকাটা দিই, আমি আস্তে আস্তে দেবো। 6 লাখ টাকার মধ্যে 2,25,000 টাকা দিয়ে 2,25,000 টাকাটা। কত টাকা আপনি দিয়েছিলেন? 6 লাখ। মানে ওটা কি লোটোর কারবারের সময় নাকি কতদিন আগে? সাট্টাটা যখন চালু করে গয়নাকাটি কিনেছে। গয়না কিনেছে? হ্যাঁ, মেয়ের আর বইয়ের গয়না কিনেছে। আচ্ছা, তারপর কত টাকা ফেরত দিল? আমার 2,25,000 দিয়েছে। 6 লাখ টাকা ক্যাশ দিয়েছিলেন? ক্যাশ? কেন দিলেন? মানে বিশ্বাসের উপর? বিশ্বাস, 5 বছর আমার কারবারটা দেখভাল করেছে। আপনার কারবারটা এখন দেখছিল না, কারবারটা আমারই। ওই দেখছিটা? হ্যাঁ, ওই চালাতো? ওই চালাতো। এই কারবার করতে গিয়ে কি মানে কি জানি কিসের দেনা হতে পারে? ধার দেনা হতে পারে? না, আজ পর্যন্ত এতে কেউ দেনা হয় না। এই প্রথম শুনলাম এই বদলে দেনা। আপনি তো অনেকদিন করছেন, আপনার দেনা হয়েছে? না। পুলিশের অনুমান, বাবলু নিজেও সাট্টা খেলতো, তা থেকে আরো বেশি দেনায় জড়িয়ে যান তিনি। কিন্তু চন্দননগর শহরের বুকে কিভাবে এই জুয়া সাট্টার রমরমা? চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও মানছেন শহরের আনাচে কানাচে জুয়ার চল রয়েছে। তিনি বলেন, যদি জুয়ার জন্যই দেনায় জড়িয়ে এই পরিণতি হয়, অত্যন্ত দুঃখজনক এবং ভাববার বিষয়। ঘটনাটা খুবই মর্মান্তিক, খুব দুঃখজনক। বিষয়টা হচ্ছে যে যেটা মনে হয়েছে যে কিছুতে আসক্তি থেকেই এগুলো হয়েছে। যেমন পরে শুনলাম আমি ওখানে গিয়ে যে ওনাকি সাতটা জুয়া এই ধরনের আবদ্ধ ছিল, আসক্তি ছিল এবং নেশা ভাঙ করতো, এবং তাতে বাজারে কোনো দেনা ছিল। হ্যাঁ, সেই দেনা বা অনাদাররাও টাকা করছিল। একটা ফ্রাস্ট্রেশন আসে, পরিবারের তরফ থেকে একটা ছিল, পরিবারেও ঠিকমতো অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারতো না, সেই থেকে একটা নিজেদের মধ্যে একটা গন্ধ ছিল। ও মানসিকভাবে ঠিক করিয়েছে, সব দুজনকে মেরেছে। অতটা ভাবা যায় না, মানে খুবই বাচ্চাটাকে 12-13 বছরের কন্যা আর তার স্ত্রী, তাকে ডিসকাইজের তারপর আবার মেরেও সব দিয়ে, হ্যাঁ, নিজেও আবার আত্মহত্যা করেছে। তো খুবই প্যাথেটিক এবং এটা ঘটনা। আমি বলবো যে আমাদের যে এখনো পর্যন্ত যারা এই নেশায় আসক্ত বা এই ধরনের খেলা আছে, সেগুলো থেকে তারা যদি বিরক্ত না হয়, তারা শুধু নিজেরা বলবে তা নয়, একটা পরিবারকেও শেষ করে সমাজের পক্ষে অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। ঢেঁড়স তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক চাষির। ঘটনায় চাঞ্চল্য বলাগড়ের জিরাটে। ঢেঁড়স তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক চাষির। বলাগড়ের জিরাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই প্রাণ গেল এই চাষির। তার ছিঁড়ে পড়ে থাকলেও তাতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকলো কেন, সে প্রশ্নই গ্রামবাসীদের মধ্যে। খোলা তারের বদলে কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে যেতে হতো, এমনই অভিযোগ তাদের। হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা বছর 53 নিতাই দাস। তিনি প্রতিদিনের মতো এদিন ভোরে চাষের জমিতে যাচ্ছিলেন সাইকেল নিয়ে। জিরাট কালীতলায় রাস্তার ওপর ছিঁড়ে পড়েছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার।
ভোরের আধো অন্ধকারে বিদ্যুতের তার চোখে পড়েনি ওই প্রৌঢ়ের। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওভাবেই রাস্তায় পড়েছিলেন তিনি। বিদ্যুতে ঝলসে গিয়েছে তার বাঁ হাতের কবজি, ডান পায়ের হাঁটু ও ডান হাত পড়ে যায়। এরপরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে বন্ধ করা হয় বিদ্যুৎ সরবরাহ। প্রাথমিক অনুমান তারের তাল গাছের পাতা ছিঁড়ে পড়ার কারণেই ওই তারটি ছিঁড়ে পড়েছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। সেই কারণে তো মারাটা গেল। সংসারটা কিভাবে চলবে বলো এবার? কি দেখলেন হঠাৎ, মানে কি অবস্থা যখন জ্বলছিল? আমি যখন ওখানে গেলাম তখন দেখি মানে সাইকেলটা পড়েছিল রাস্তার ধারে, গায়ের উপরে, ঠিক আছে, গায়ের উপরে সাইকেলটা পড়েছিল, মানে ইয়ে বেড়ে ধোঁয়া উঠছে, ঠিক আছে, এই সমস্ত জিনিস দেখলাম, দৃশ্যগুলো দেখলাম। তারপর আস্তে আস্তে গ্রাম থেকে সব লোকজন আসলো, তারপর কিছু ছেলেকে আমরা পাঠালাম, বললাম যে লাইনটাকে অফ কর, লাইনটা অফ করলা হলো। তারপর প্রশাসনের লোক এসছে, কিন্তু মানে সেই ইয়ের লোকজন, ইলেকট্রিসিটি বোর্ডের লোকজনগুলো অনেকক্ষণ বাদে এসছে। দেখেছি সকালবেলা যখন যাই তখন দেখি ওখানে এমনি ইয়ে শুয়ে পড়ে আছে, সাইকেলটা গায়ের উপর পড়ে আছে আর ধোঁয়া বেরোচ্ছে গায়ের উপর দিয়ে। দূর থেকে দিকে এরকম ব্যাপার আমরা চিনতে পারিনি। তারপরে সেই একজন যাচ্ছিল ওখান থেকে আমাকে বললো, আমি দেখে আবার ইয়ে করলাম, সেই কারেন্টের ওখানে একজনকে পাঠালাম, সাইকেল নিয়ে যাচ্ছিলো, আমি যত গিয়ে ইয়েটা অফ করে দিয়ে তো মেন ইয়েটা নামিয়ে দিয়ে সে এবার গেল গিয়েতে, তারপরে তো লোকজনের ভিড় হয়ে গেল। মাঝে মাঝে ছিঁড়ে যায় এরকম, কাজ কোথায় ঠিক হয়, কাজ ঠিকঠাক করে তো এই তো খুলে দিয়েছে। সেই কবে ইয়ে হয়েছে ওই কি বলে ওটা আয়লা ইয়ে কি ঝড় বলে আমফান, সেই ঝড়ের সময় সব ইয়ে খুলে দিয়েছে। নিতাই দাসের দাদা স্বপন দাস জানান, ভাই প্রতিদিনের মতো আজও জমিতে যাচ্ছিল ঢেঁড়স তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে বলে এদিন তিনি অভিযোগ জানান। দীর্ঘদিনের পুরনো তার ছিঁড়ে পড়েছিল বলেই আজকে ভাইয়ের মৃত্যু হলো। চাষ করেই সংসার চালাতে হয়, এখন আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে বলেই এদিন সংবাদ মাধ্যমের সামনে ভেঙে পড়েন মৃতের দাদা। পাশাপাশি সরকারি সাহায্যেরও আবেদন জানান তিনি। সকালবেলা ওই ভেন্ডি তুলতে যাচ্ছিল, যে ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থেকে ওর যেতে যেতে সাইকেলে আটকে পড়ে যায়, পড়ে গিয়ে ওকে কারেন্টের লাইন মানে তার আগুন জ্বলছে, মানে আটকে ধরে আগুন জ্বলছে দাউ দাউ করে। তখন কারেন্টের মানে ওই ইলেকট্রিকের অফিস মানে ওই করে দেয় লাইন বন্ধ করে দেওয়াতে তারপর লাইন মানে আগুনটা জ্বলা বন্ধ হয়েছে। আপনারা তো প্রতিদিনই মাঠে যান? আমরা প্রত্যেক দিনই মাঠে যাই, প্রত্যেক দিনই ভেন্ডি তুলতে যাওয়া হয়। সেই দিন হঠাৎ পড়ে আছে কে জানে, এরকম অবস্থা। কটার সময় হয়েছে আজকে সকালে? ওটা ও তো গেছে 4:30। ও মানে 4:30-5টাতেই এই অবস্থা হয়েছে। সিটি বোর্ডের গাফিলতি, এইটা ঝড় নেই কিছু নেই, ওখান থেকে তার কেটে পড়ে কী করে। তার যে কেটে পড়েছে লাইন চেক করে না, বহুদিনের তার, ওই তার একভাবেই চলে আসছে। ওই তার কেটে আছে মানে ঠেকেছিল, পড়ে গেছে। আর্থিক এই কৃষির উপর নির্ভরশীল, চাষবাসের উপর। কি চাইবেন? ক্ষতিপূরণ সরকার এখন যা দেবে এই ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশের ভাড়া বাঁধতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর কাপাসডাঙ্গার এক বাসিন্দার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাঁশের ভাড়া বাঁধতে গিয়ে ওপর থেকে পিছলে নিচে পড়ে মৃত্যু হলো হুগলি চুঁচুড়া পৌরসভার কাপাসডাঙ্গার বাসিন্দা সুধান্য হালদারের। জানা গিয়েছে 2 নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা সুধান্য হালদার কখনো রং মিস্ত্রির কাজ, আবার কখনো বা কল মিস্ত্রিরও কাজ করতেন। আজ সকালে সম্ভবত রঙের কাজের জন্যই ব্যান্ডেল এলাকায় একটি বাড়িতে ভাড়া বাঁধছিলেন সুধন্য। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল থেকেই চলছিল রিমঝিম বৃষ্টি। বাসে উঠে ভাড়া বাঁধার সময় পা পিছলে হঠাৎই নিচে পড়ে যান তিনি। সাথে সাথেই তাকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়, তবে চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় সুধন্যর। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায়। আমার বাবা সকালবেলা আমি কাজে রাখলাম, আমার সাথে কথা বললো, আমাকে একটু চুমু খেয়ে গেল, বলছি তোকে অনেক ভালোবাসি। তারপর আমি বাবা কাজে বেরিয়ে গেল, মায়ের সাথে লাস্ট মাকে চা ফাঁক করে দিল, করে দেওয়ার পর
আমার তারপরে কাছে আমি শিয়ালদা দিয়ে কাজে যাই, শিয়ালদা ট্রেনে উঠেও তারপরে আবার বাড়ি থেকে ফোন করলে বলছে বাবা সিরিয়াস অবস্থা। তাই বললাম আসতে হবেই, তারপরে হসপিটাল থেকে দাদা এসে দাদা ফোন করলো বাবা আর বেঁচে নেই। কোথায় কাজে গেছিল? ব্যান্ডেলে বললো, ব্যান্ডেল একটা বাড়িতে ভাড়া থেকে পড়ে গেছে। কি কাজ করে? এমনি যাবতীয় সব কাজই করে, যখন যেটা পারে, রঙের কাজ কোনো ই নেই, সব কাজই করে। ওখান থেকে ভর্তি করেছে কারা? মানে যে অ্যাকচুয়ালি স্পটে ছিল সে এখানে এখন দেখতে পাচ্ছি না, সে ভর্তি করেছে। আমি তাকে চিনি না, আমার তো মা চেনে, আমি তাকে চিনি না সেরকম। সে নিয়েছে ভর্তি করেছে, ভর্তি করে ওটিতে নিয়েছে, তখন বললো বেঁচে ছিল, বেঁচে থাকার পর ওটি থেকে বার করার পর এখন আর বলছে বেঁচে নেই। বাড়ি থেকে মা প্রথমে ফোন করলো, বললো তুই কি ট্রেনে উঠে গেছি? জানলাম হ্যাঁ উঠে গেছি। বললো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি পারিস ব্যাকে আয়। বললাম যদি সিরিয়াস অবস্থা তাহলে ব্যাকে আসছি। কথা বললাম, কথা বলতে বলতে নেমেছি, তখনও যে পারিনি। মোটামুটি যখন এই নয়াটিতে ঢুকলাম তখন আবার বললো যে বাবা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এপ্রিল মাসের পেনশনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অবস্থানে বসলো পেনশন প্রাপকরা। বছর আমরা কাজ করার পরে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, মানে প্রাপ্য, যেটা আমাদের প্রাপ্য প্রতি মাসে যেমনি আমরা আমরা হুগলি পৌর সমিতি ইউনিয়ন থেকে আমরা পেনশন পাচ্ছি না প্রায় 1 মাস। আজকে এপ্রিল মাসের পেনশনটা আজকে মে মাসে 29 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের পেনশন দেয়নি। চেয়ারম্যানের কাছে আমরা প্রতিবারই গিয়ে যোগাযোগ করি, এ মাসেও আমরা গিয়েছিলাম, বললো এ মাসের মধ্যে ঢুকে যাবে, কিন্তু কবে ঢুকবে কি বৃত্তান্ত উনি বলতে পারছেন না। খালি বলছে তোমরা যাও, এই মাসের মধ্যে ঢুকে যাবে, কিন্তু আজকে 29 তারিখ যেহেতু হয়ে গেছে আমাদেরকে এই পদক্ষেপ নিতে হয়েছে। কেন কি আমাদের এই পেনশনের উপরে অনেক মানুষ, মানে বয়স্ক লোক, অসুস্থ, তারপরে অনেকে এটার উপরে নির্ভর করে সংসার চলে, সেই কারণে আজকে আমরা এই অবস্থানটা নিতে হয়েছে। পেনশন পাচ্ছে না, আজ 21 সালের পর থেকে পেনশন দিচ্ছে না। তখন আমাদের এদের মধ্যে 8 জন মহামান্য আদালতে হাইকোর্টে কেস ফাইল করে, কেস ফাইল করলে গত 23 তারিখে মহামান্য আদালত হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সেখান থেকে একটা রায় এসছে যে তারা বলেছে যে যেহেতু এরা মানে জেনারেল নেচার, সাধারণ নেচারে প্রতিদিন যেমন যার ডিউটি করেছে মাস মাইনা পেয়েছে এবং তারা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা প্রমোশন পেয়েছে, তো সেক্ষেত্রে যখন কোনো কিছু আটকায়নি, অতএব তাদের পোর্টালে ঢোকার কি সমস্যা, জটিলতা, আধুনিক সমস্যা, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে এরা দায়ী নয়। তাহলে পরে দরকার হলে যদি কোর্ট স্যাংশন ফলন থাকে, সুপার নিউমারি অতিরিক্ত পদ সৃষ্টি করে এদেরকে 2 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা করতে বলেছে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কোন্নগরে নিখোঁজ কিশোরের খোঁজে এলাকায় পুলিশ কুকুর। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you
Create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোন্নগরে নিখোঁজ কিশোরীর খোঁজে এবার কানাইপুরের বিভিন্ন এলাকায় পুলিশ কুকুর দিয়ে শুরু হলো তল্লাশি। চন্দননগর কমিশনারেটের ডিএসপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের নেতৃত্বে চলে তল্লাশি। কোন্নগরে নিখোঁজ কিশোরীর খোঁজে এবার কানাইপুরের বিভিন্ন এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো শুরু করলো পুলিশ। বুধবার রাতেই নিখোঁজ কিশোরীকে উদ্ধারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কানাইপুর এলাকা। রাতেই এলাকাবাসী পুলিশ কুকুর এনে তদন্ত করার দাবি জানিয়েছিলেন কানাইপুর ফাঁড়িতে। পাশাপাশি চলেছিল বিক্ষোভ। এরপরই বৃহস্পতিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিএসপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের নেতৃত্বে পুলিশের আধিকারিকরা স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।
নিখোঁজ কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে স্থানীয় এক যুবক ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। কিশোরীর খোঁজে এলাকার সকল পুকুরগুলিতেই জাল দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলিও খতিয়ে দেখছে পুলিশ। না, খুঁজে পাওয়া না বলতে আমরা এখনো খোঁজাখুঁজি করছি। চারদিকে আইসি সাহেব, আমাদের এসিপি সাহেব এবং বাকি সমস্ত কানাইপুর ফাঁড়ির লোকজন যারা পুলিশের আছে, উত্তরপাড়া থানার পিসি পার্টি যারা আছে, সকলে আশেপাশে খোঁজাখুঁজি করছে। সম্ভাব্য যেগুলো জায়গা যেখানে মেয়েটি যেতে পারে বা হারিয়ে যেতে পারে, সব জায়গায় খোঁজাখুঁজি চলছে। না, আমরা খোঁজাখুঁজি করছি। এখানকার যারা ধরুন যারা প্রত্যক্ষদর্শী বা অ্যাভেলেবেল সিসিটিভি ক্যামেরা, সেইগুলো সমস্ত ছানবিন করা হচ্ছে এবং পাড়ার যারা লোকজন আছে তাদেরকেও বলা হয়েছে যদি কেউ কিছু দেখে থাকে তাদের কথার লিড থেকেই আমরা খুঁজে পাবো আশা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা স্টেশন সংলগ্ন কোলা এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়েছিল দিন কয়েক আগে। সেই উচ্ছেদের প্রতিবাদেই এডিএম এলাকে ডেপুটেশন প্রদান করা হলো। প্রথমে জলাশয় বোঝানো, তারপর নিজেদের জমিতে থাকা সাধারণ মানুষকে তোলার জন্য বিজ্ঞপ্তি দেওয়া, এই দুয়ে বিক্ষুব্ধ বাসিন্দারা তাদের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বৃহস্পতিবার দিনভর এই নিয়েই উত্তপ্ত ছিল মগরা স্টেশন লাগোয়া চত্বর। পাট্টা পাওয়া জমি থেকে সাধারণ মানুষকে কেন তোলা হচ্ছে, এই নিয়েই আজ এডিএম এলারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস মজুমদার, চুচড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, মগরা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক সহ মোট 5 জনের প্রতিনিধি দল। এদিন তারা এডিএম এলারের সঙ্গে কথা বলে বিষয়টি দেখার জন্য লিখিত আবেদনও জানান। এদিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৃণমূল ওই এলাকায় মশাল মিছিল করে। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এটা রেলের বিষয়টা এখানে বড় না, বড় হলো কেন্দ্রের সরকার। এই সরকারটাই হলো গাজওয়ারির সরকার। তারা গায়ের জোরে তারা যেটা ভাবছে সেটাই আইনে থাকুক বা না থাকুক আমরা এটা করবো, এমন একটা মানসিকতা। সেই মানসিকতায় রাজ্য সরকারের পাট্টা দেওয়া জমি, সেখানে প্রায় 300-র মতো বাড়ি রয়েছে। এখনও বাংলা আবাস যোজনায় যেটা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি টাকা দিয়েছেন, দেওয়ার কথা কেন্দ্রের দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই টাকায় বাড়ি হচ্ছে। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তো তাদেরকে জোর করে আমাদের দরকার আছে এই জমি, আমরা জোর করে উচ্ছেদ করব। এই গাজওয়ারি, ওরা গাজওয়ারি করার চেষ্টা করছে। আমরা যারা এই সরকারের প্রতিনিধি আছি আমরা চেষ্টা করব সেটা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করার জন্য। এক নম্বর কথা হলো এটা আমাদের জমি, রাজ্য সরকারের জমি, রেলের জমি নয়। দ্বিতীয়ত রেলের জমিতেও যদি কেউ বসে থাকতো এইভাবে প্রকৃত ক্ষতিপূরণ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া, এটা তো একটা মানবিকতার বিষয় আছে। তো সেই জায়গায় রেল না মানবিকতার জায়গায় দাঁড়িয়ে আছে, এই সরকার কেন্দ্রের সরকার না মানবিকতার জায়গা আছে, না আইনের জায়গায় আছে, কোনোটাই এরা মানে না। ওরা চেষ্টা করছে গাজওয়ারি করা, বন্দুক এবং লাঠির জোরে জায়গা, রাজ্য সরকারের জায়গা দখল করবে, রাজ্য সরকার পাট্টা দেওয়ার জায়গা। আমরা চেষ্টা করছি আমাদের সরকারের যা মানুষ, মামাটি সরকারের যারা মানুষ, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে দলেরই সমর্থক না, তাদেরকে আমরা রক্ষা করব। আমরা এসেছিলাম পঞ্চায়েত এবং জেলা পরিষদগতভাবে মগরা স্টেশন সংলগ্ন কোলা মৌজায়, যেখানে রাজ্য সরকারের বৈধ পাট্টা আছে এবং এখনও মমতা ব্যানার্জির বাংলা বাড়ি প্রকল্পের বাংলা বাড়ি নির্মাণের কাজ চলছে। সেই জায়গায় গত কয়েকদিন আগে রেল নোটিশ দিয়েছিল তাদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি বেশ কিছু দোকানদার আছে তাদেরকেও নোটিশ দেওয়া হচ্ছে, উচ্ছেদ করে দেওয়া হবে। তা আমরা এই দুর্যোগের মধ্যে যখন সরকার অ্যালার্ট জারি করেছে যে বৃষ্টি হবে, ঝড় হবে, এই দুর্যোগের মধ্যে সরকারি পাট্টা, সরকারি বাড়ি পাওয়া জমিতে সকাল থেকে রেল ওখানে মানুষকে আরপিএফ লাঠি উঁচিয়ে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। সেটা যিনি জেলার জমি দপ্তরের আধিকারিক এডিএম এলার ম্যাডাম, ওনাকে জানিয়ে গেলাম যে জমি রেলের না হওয়া সত্ত্বেও বৈধ যারা বাসিন্দা আছে জমির কাগজ নিয়ে রাজ্য সরকারের বাড়ি পাচ্ছে, তাদেরকে রেল রাজনৈতিক উদ্দেশ্যে উচ্ছেদ করতে যাচ্ছে। পাশাপাশি মগরাতে প্রায় 15-20 বিঘের একটা বড় পুকুর রেল স্টেশনের পাশে, সেই পুকুরটা কয়েকদিন ধরে রেল বোঝাচ্ছে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং ওই পুকুরটাতে প্রচুর পরিযায়ী পাখি শীতকালে এসে বসত। পুকুরে এখনও কাঁকড়া, গুগলি, শামুক সবই খুঁজে পাওয়া যায়। পুকুরে গত 6 মাস আগেও মাছ চাষ হতো, সেরকম একটা জীবন্ত পুকুরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা এই বিষয়ে আপত্তি প্রতিবাদ জানিয়ে এডিএম ম্যাডামকে জানিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পড়াশোনার অন্যান্য বিষয়ের পাশাপাশি এবার হুগলির পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু করা হলো। পড়াশোনার অন্যান্য বিষয়ের সাথে এবার হুগলির পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ এই বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু করা হলো। মঙ্গলবার কলেজে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রহরা রামকৃষ্ণ মিশনের প্রধান পরামর্শদাতা স্বামীজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মূল্যবোধ ও ব্যক্তিত্ব কেন জীবনে প্রয়োজন তার বিস্তারিত ব্যাখ্যা করা হয়। সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় বিষয়ভিত্তিক এই সমস্ত লেখাপড়ার শেষে কৃতী ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবারে নতুন করে সেই পথেই হাঁটল পোলবা মহাবিদ্যালয়। আজকে আমাদের মূলত যে কর্মসূচিটা সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা উন্নয়নের জন্য আমাদের কলেজ থেকে বিভিন্ন কোর্স করা হয়। আজকে যেটা কোর্সটা করা হয়েছিল সেটা হচ্ছে ভ্যালু এডেড কোর্স, এবং এখানে আমাদের সহযোগিতা করেছেন রামকৃষ্ণ মিশন রহরা মহারাজ এসেছিলেন। উনি মূলত আমাদের সাথে কোলাবোরেশন করে আজকে এই কোর্সটা আমরা শুরু করছি। এই কোর্সটা 30 ঘন্টা হবে টোটাল। মোটামুটি প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং তাদের সামাজিক যে সমস্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই কোর্সটা মূলত করা। ভ্যালু এডেড তাদের যাতে আরও বেশি উন্নয়ন হয় তাদের সামাজিক সমস্যাগুলো, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোর্সটা মূলত করা হচ্ছে। এবং আমরা এই পোলবা মহাবিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের যাতে আরও তাদের সামাজিক কোনো অসুবিধা না হয় সেটাকে আমরা এখন থেকে নজর দিচ্ছি। এটার মধ্যে মূলত আছে ভ্যালু এডেড, মানে মূল্যবোধ সম্বন্ধে তাদেরকে জানানো। তাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধটাকে যাতে ভালোভাবে জাগ্রত হয় এবং তাদেরকে বিভিন্ন হ্যাবিট বা অভ্যাসের মাধ্যমে তাদেরকে একটা রুটিন অনুযায়ী তাদের জীবনটাকে একটা সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করার জন্য মূলত এটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি বিবেকানন্দ রোডের কার্যালয়ে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি বিবেকানন্দ রোডের কার্যালয়ে আয়োজিত হল রক্তদান শিবির। শান্তকালীন এই রক্তদান শিবিরে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আগামী 21শে ডিসেম্বর স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য উৎসবে সকলকে সহযোগিতার কথা জানান সম্পাদক সুদীপ কুমার তরফদার। শুরুতেই স্বাগত ভাষণ দেন সভাপতি সৌমিত্র নারায়ণ সুর। শান্তকালীন এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন চিকিৎসক রাধারমন দত্ত, মানস দাশগুপ্ত, বরুণ নারায়ণ সুর সহ অন্যান্যরা। রক্ত দিলে নিরক্ষণে হবে আয়ুষ্মান, রক্ত দিলে নিরক্ষণে হবে আয়ুষ্মান, ভালোবাসা জিতে মা করে রক্তদান, এসব বন্ধু নারী পুরুষ হিন্দু মুসলমান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দেনার দায়ে স্ত্রী ও মেয়েকে মেরে আত্মঘাতী ব্যক্তি চন্দননগরে। নিখোঁজ কিশোরের খোঁজে এলাকায় পুলিশ কুকুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।